হে এভরিওয়ান, অলিউডের জগতে স্বাগতম। আজ আমি রিসেন্টলি রিলিজ হওয়া আমাদের ছোট্টবেলার সবচেয়ে প্রিয় নায়ক দেবের একটি নতুন সিনেমার কাহিনী শোনাবো। একটা সিনেমা যা 10 বছর ধরেই ভক্তদের মনে আগুন জ্বালিয়ে রেখেছিল, দেব ও শুভশ্রীর ধূমকেতু, যেটা হয়তো দেব ও শুভশ্রীর শেষ মুভি। এরপরে এই জুটির আর কোনো মুভি নাও আসতে পারে। তাদের ব্রেকআপ, পোস্ট প্রোডাকশনের ঝামেলা সব মিলে এই ছবি আটকে ছিল এত বছর ধরে। কিন্তু কে জানতো মানুষ এই 10 বছর পুরনো ছবির আশায় এখনো বসে আছে। আজ আমরা জানতে চলেছি কি গল্প লুকানো রয়েছে এই মুভির ভিতরে, যার শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। তো আর দেরি না করে চলে যাওয়া যাক মুভির কাহিনীতে। হলিউড প্রেজেন্টিং ধূমকেতু। মুভিটি রিলিজ হয় 2025 সালে। তো মুভির কাহিনী শুরু হয় একটি পাহাড়ি জঙ্গল ও তার মধ্যে অবস্থিত একটি বাড়িকে দেখিয়ে। এই বাড়িতে সেই এলাকার পোস্টমাস্টার যোগেশ থাকে। যোগেশ একদিন সেখান থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। তখন কয়েকজন দুষ্কৃতী মিলে তাকে কিডন্যাপ করে একটি বাড়িতে নিয়ে আসে এবং একটি ছবি দেখিয়ে বলে তোমার বাড়িতে উনি কয়দিনের জন্য থাকবেন। ছবিটি দেখে যোগেশ চিনতে পেরে যায় আর বলে ওঠে ভানু বেঁচে আছে। যোগেশের গলায় ছিল অদ্ভুত এক অনুভূতি, তারা যেন পরস্পরকে অনেক কাল থেকে চেনে। সেই দুষ্কৃতীরা তখন জানায় পরদিন সকালে ভানু আসবে যোগেশের বাড়িতে। বোঝা যায় ভানু নামের সেই ব্যক্তিটি এই দুষ্কৃতিকারীদের মধ্যেকারী একজন এবং সে কোনো কাজের বিষয়েই এখানে আসছে। অন্য দৃশ্যে দেখানো হয় ভানু যে দুষ্কৃতী দলের সাথে জড়িত তার দলনেতা ভানুকে বলে আমি গর্বিত তোমার মতো একজন সাহসী স্টুডেন্টকে পেয়ে, এবং আমি আশা করছি তুমি অবশ্যই তোমার কাজে সফল হবে। কিন্তু মনে রেখো ওখানে গিয়ে তুমি তোমার বাবা মা এবং বউকে দেখে কোনোভাবেই তোমার উদ্দেশ্য থেকে সরে যেও না। এতে ভানু বলে না, আমি কখনোই আমার উদ্দেশ্য থেকে সরে যাব না, আমি আমার উদ্দেশ্য সফল করেই ছাড়বো। এই কথা বলে ভানু নিজের বিয়ের আংটির দিকে তাকিয়ে সেখান থেকে বিদায় নেয়। এখানে আমরা বুঝতে পারি যে ভানু একটি উগ্রপন্থী দলের সাথে জড়িত। পরের দিন সকালে পোস্টমাস্টার যোগেশ ভানুর জন্য অপেক্ষা করতে থাকে। স্টেশনে কিছুক্ষণ পর তার পাশে একটি বৃদ্ধ লোক বসেন এবং কিছুক্ষণ পরে উনি নিজের বন্দুকটি বের করে পাশে রাখেন। ভয়ে যোগেশ বাড়ির উদ্দেশ্যে দৌড়ে গেলে দেখতে পায় তার বাড়িতে অলরেডি তালা খোলা রয়েছে এবং সেখানে ঢুকে সে দেখতে পায় চেয়ারে বসে আছে সেই স্টেশনের বৃদ্ধ ভদ্রলোক। কিছুক্ষণ কথার পরেই যোগেশ্বর বুঝে যায় এই তার সেই ছোট্টবেলার বন্ধু ভানু। সেখান থেকে আমরা বুঝতে পারি ভানু এবং পোস্টমাস্টার যোগেশ বাল্যবেলার বন্ধু এবং এরপরেই তারা নিজেদের মধ্যে আলোচনায় মশগুল হয়ে ওঠে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি একটি নতুন নাম, যার নাম রূপা, এবং আমরা এটাও জানতে পারি যে রূপা ছিল ভানুর গার্লফ্রেন্ড এবং বর্তমানে রূপা হলো তার সহধর্মিণী। কথার এক প্রসঙ্গে ভানু তার বন্ধুকে জানায় যে তার উপর অনেক দায়িত্ব রয়েছে এবং সে একটি বিশেষ উদ্দেশ্য সফল করতেই এখানে এসেছে, কিন্তু এর বাইরেও তার এখানে কিছু কাজ রয়ে গেছে এবং সেই কাজ পূরণ করতেই তার যোগেশের সাহায্য দরকার। যোগেশ অর্থাৎ সেই পোস্টমাস্টার বন্ধুকে তখন ভানু জিজ্ঞেস করে যে তার স্ত্রী রূপা কেমন আছে। সেখান থেকে আমরা জানতে পারি যে রূপা আবার বিয়ে করছে অন্য একজনকে। তখন যোগেশ বলে যে ভানুর বাবা মাই তার বউয়ের অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করেছে, কারণ গোটা শহর জানে 4 বছর আগেই ভানু মারা গিয়েছে। ভানু এরপর তার বন্ধুকে জানায় সত্যি কিছুদিন পর সে মারা যাবে, কারণ সে একটি সুইসাইড বোম্বার হিসাবেই এখানে এসেছে। তার একটি বিশেষ উদ্দেশ্য আছে, সে এখানে একজনকে মারতে এসেছে। এই কথা শুনে তো তার বন্ধু যোগেশ অনেকটা ভয় পেয়ে যায় এবং তাকে বাধা দিতে চায়। এরপরের সিনে আমাদের অতীতের কাহিনী দেখানো হয়। ভানুর বাবা ছিলেন একজন স্কুলের হেডমাস্টার। ওনার রিটায়ারমেন্টের দিনেই ওনার ছোট ছেলেকে অর্থাৎ ভানুর ভাইকে কে বা কারা যেন খুন করে রাস্তায় ফেলে রেখেছে। তার বাবা যখন পুলিশকে বলে তার ছেলের খুনিকে ধরতে, তারা কিছুই করতে পারে না। এরপর নিখিল বাবু নামে একজন ভানুকে বলে তুমি যদি এখান থেকে পালিয়ে না যাও ওরা তোমাকেও মেরে ফেলবে, এবং সেদিন রাতেই সেই নিখিল বাবু কিছু টাকা দিয়ে ভানুকে সেখান থেকে পাঠিয়ে দেয়।
এরপরে সেই দুষ্কৃতী দল নিখিল বাবুকেও খুন করে ফেলে। এরপর আমরা এটাও জানতে পারি যে ভানু অনেক বছর ধরেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এতগুলো বছর সে বাড়ি থেকে দূরে একাই পালিয়ে পালিয়ে থাকে। ভানুকে বাড়িতে দেখতে না পেয়ে পুলিশ তখন তার পরিবারকে টর্চার করে, এমনকি তারা ভানুর বাবার গায়ে হাত পর্যন্ত তুলে। এসব ঘটনা ভানু সবই জানতে পারে। সে তখন যোগেশকে জানায় এতগুলো বছর সে বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং সে যখন অরুণাচল প্রদেশে ছিল তখনই ওই জঙ্গি দলের সাথে তার আলাপ হয়। পরের দিন সকালে ভানু সেই বৃদ্ধের ছদ্মবেশে বাবার সাথে মর্নিং ওয়াকের সময় দেখা করতে যায় এবং সে নিজেকে যোগেশের দাদু হিসেবে পরিচয় দেয়। এরপর যোগেশ নিজের বাড়িতে ভানুর বাবাকে ডেকে পাঠায় এবং তাকে জানায় ভানুর নামে একটি পার্সেল এসেছে, যাতে 25 লক্ষ টাকা আর একটি চিঠি রয়েছে, যাতে লেখা আছে ভানু 1 বছর আগে মারা গেছে এবং এটি তার রোজগার করা টাকা। যোগেশ সেই টাকা দিতে দিতে ভাবুক হয়ে যায় এবং সে ভীষণভাবে কেঁদে ফেলে। ভানুর বাবা তা দেখে বলে ওঠে, আমি এক হতভাগ্য লোভী বাবা যে তার মৃত ছেলের ইনকামের টাকা পেয়ে খুশি হচ্ছি। আমরা বুঝতে পারি ভানু এই টাকাটা তার বন্ধুকে দিয়ে বাবার কাছে পৌঁছালো। তার বাবার সেই সময় সত্যিই অর্থের অনেক বেশি প্রয়োজন ছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই রূপা অর্থাৎ ভানুর স্ত্রীকে। ভানু সেই বৃদ্ধের ছদ্মবেশে ফলো করতে থাকে রূপাকে। কয়েকদিন পরই অনিন্দ মিত্র নামের একজনের সাথে তার বিয়ে। ভানু ছদ্মবেশে রূপাকে দেখতে যায় এবং সেখানে অনিন্দ মিত্রকে রূপার সাথে দেখে। রূপাকে অন্য কারোর সাথে দেখে ভানু মনে মনে খুবই কষ্ট পেতে থাকে। তার মনে পড়ে যায় তার আর রূপার কাটানো অসংখ্য সুন্দর মুহূর্তগুলোর কথা। এসব ভেবে ভেবে তার চোখে জল চলে আসে। এক সময় রূপার পাশের জায়গাটা তো তারই ছিল, অথচ নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, আজ রূপা অন্য কারোর স্ত্রী হতে চলেছে। এইসব ভাবতে ভাবতে ভানু যোগেশের বাড়ি আসে। সেদিন রাতে ভানু যখন বাড়িতে ফিরে যোগেশ তাকে কথার প্রসঙ্গে তার এবং রূপার মেয়ের কথা বলে। এই কথা শুনে ভানু প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ সে জানতোই না যে তার একটি মেয়ে আছে যার নাম তিতলি। তাকে কাছে না পাওয়ার আফসোস ভানুকে কুড়ে কুড়ে খেতে থাকে। সে চায় একবার অন্তত তিতলিকে দূর থেকে হলেও দেখতে। সে জানে আর কিছুদিন পর সে বেঁচেই থাকবে না, কিন্তু মৃত্যুর আগেও সে তার মেয়েটিকে একটিবারের জন্য হলেও দেখতে যেতে চায়। পরের দিন সকালে ভানু আবার তার বাবার সাথে মর্নিং ওয়াকের সময় দেখা করে এবং সেখানে একটি কথার প্রসঙ্গে ভানুর বাবা বলে টেরোরিস্টের আইডিওলজি সে কখনোই সাপোর্ট করে না। এই কথা শুনে ভানু একেবারেই চুপ করে থাকে, কারণ তার বাবার ছেলে হয়ে সে নিজেই এখন একটি টেরোরিস্ট দলের সাথে যুক্ত। এরপর ভানু তার বাবাকে বলে একদিন সে তার বাড়িতে যাবে, কিন্তু আজ নয়। ভানুর বাবা তাকে অনেকবার করে বলে আজকেই তার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ভানু বলে যে না, সেই সময় এখনো আসেনি। সে শুধু চায় তার মেয়ের একটিবার দেখা পেতে। এরপর দেখা যায় একটি গরিব স্কুল মাস্টার, তাকেও ভানু টাকা দিয়ে সাহায্য করে। এরপর ছদ্মবেশী ভানু যায় সেই পুলিশ স্টেশনে যেখানে তার বাবাকে এনে মারধর করা হয়েছিল। সেখানে গিয়ে সেই পুলিশ অফিসারকে সে দেখতে পায়, যেই পুলিশ অফিসার আজ থেকে 10 বছর আগেও ছিল। সে তখন সেই পুলিশ অফিসারকে বলে তার 10 বছর আগে তার খুন হওয়া ভাইকে কারা মেরেছিল এবং তার পরিবারের গায়ে কারা হাত তুলেছিল। পুলিশ অফিসার তার পরিচয় পেয়ে ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে সত্যি কথা বলে দেয় যে যোগিন্দর সিং নামের একজন প্রপার্টি ডিলার তার লোকজনকে দিয়ে তার ভাইকে মেরেছিল এবং তার পরিবারকেও সেই যোগিন্দর সিং এর লোকজনই মারধর করেছিল। এরপর ভানু সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে, কারণ সেই পুলিশ অফিসার সবকিছু জেনে শুনেও কোনো রকম স্টেপ নেয়নি। এরপর ভানু একটি টাইম বোমের মাধ্যমে সেই যোগিন্দর সিংকেও হত্যা করে। পরপর 2টি খুনের কারণে তখন শহরে কারফিউ জারি হয়ে যায়। ওদিকে ছদ্মবেশী ভানু সবার অনুপস্থিতির সুযোগে বাড়িতে চলে যায়। উদ্দেশ্য ছিল তার মায়ের সাথে একটিবার দেখা করা। দীর্ঘ 10 বছর ধরে সে তার মাকে দেখেনি। তার মা এই 10 বছরে অনেক বয়স্ক হয়ে গেছে। মা তার ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। পরপর 2 ছেলের মৃত্যু মাকে একেবারে নিথর করে দিয়েছে। মাকে দেখতে পেয়ে ভানুর চোখে তখন জল চলে আসে।
ভানু যেন বারবার চাইছিল একটিবার হলেও তার পরিবারকে জানাতে যে সে ফিরে এসেছে, সে বেঁচে আছে, সে মারা যায়নি। পরিবারের এত কাছে থেকেও এত দূরে থাকা সত্যি এক নিষ্ঠুর পরিহাস। এরপর দেখানো হয় সে তার মায়ের কাছে যায় এবং তাকে পরিচয় দেয় যে সে তার বাবার একজন সকালবেলার মর্নিং ওয়াকের বন্ধু। বৃদ্ধ ভদ্রলোকটি যে আসলে ভানু তার মা সেটা বুঝতে পারে না। এরপর দেখানো হয় পরের দিন রূপার আশীর্বাদ এবং তারপরের দিনই তার বিয়ে। পরের দিন সকালবেলা দেখানো হয় ভানু ছদ্মবেশে তার নিজের বাড়িতে এসেছে এবং সে প্রথমবারের মতো সেখানেই তার মেয়ে তিতলিকে দেখতে পায়। বাবা হয়েও মেয়েকে একটিবার জড়িয়ে না ধরার অক্ষমতায় তার বুকে কষ্টের ঝড় বয়ে যায়। সে যখন সেই সময় চায়ের কাপে 3 চামচ চিনি মেশায় তখন তার মা বলে ওঠে, আপনি আমার ছেলের মতো, আমার বড় ছেলেরও চায়ে 3 চামচ চিনি লাগতো। এই কথা শুনে ভানুর চোখ তখন ছলছল করে ওঠে। এরপর ভানু যায় রূপার হবু স্বামী অর্থাৎ অনিন্দের বাড়িতে। সেখানে সে নিজের আসল পরিচয় দিয়ে বলে রূপা এবং তিতলিকে অনিন্দ যেন দেখে রাখে, তাদের যেন কখনোই অবহেলা না করে। সে তখন অনিন্দকে 15 লক্ষ টাকা দিয়ে বলে তিতলির ভবিষ্যৎ যেন সুন্দর হয়। অনিন্দ তাকে বারবার বোঝাতে চায় তিতলি এবং তার বউয়ের দুজনেরই ভানুকে ভীষণ প্রয়োজন। সে আরও বলে যে তুমি সুস্থ জীবনে ফেরত আসো, কিন্তু ভানু বলে সেটা আর সম্ভব নয়। সে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে ওই জীবনে। এমন সময় রূপা সেখানে আসে এবং তখন ভানু অন্য দরজা দিয়ে পালিয়ে চলে যায়। যাবার আগে সে অনিন্দকে বলে যায়, তুমি রূপাকে আমার ব্যাপারে বলো না, আমি বেঁচে আছি জানলে রূপা তোমাকে বিয়ে করবে না, রূপা আজও আমাকেই ভালোবাসে। এই কথা শুনে অনিন্দ চুপ করে থাকে। এরপর জানালা দিয়ে ভানু যখন একসাথে তাদের শেষবারের মতো দেখে তখন তার মনে পড়ে যায় তাদের দুজনের হানিমুনে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্তগুলো। রূপা যেন আজ তার থেকে কত কত দূরে, কিন্তু এক সময় রূপা তার হাতের একদম কাছে ছিল, একদম পাশে ছিল। এসব ভেবে ভানু আবার ইমোশনাল হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে সে নিজেকে সামলে নেয়, কারণ আগামীকালই তার জীবনের শেষ দিন এবং তার জীবনের শেষ মিশন। সে বাড়ি ফিরে তৈরি হয় পরের দিনের জন্য। যোগেশ অনেক চেষ্টা করে তার বন্ধুকে আটকানোর জন্য, কিন্তু সে সক্ষম হয় না। এরপর আসে সেই ভয়ঙ্কর সকাল। ভানু তৈরি হয় সারা গায়ে বোমা বেঁধে সেই মন্ত্রীকে হত্যা করতে। ওই দিনই রূপার বিয়ে। ওদিকে রূপা আর অনিন্দ প্রস্তুতি নেয় তাদের বিয়ের জন্য। ভানুকে মনে করে রূপা অনেক বেশি কাঁদতে থাকে। এরপরে দেখানো হয় একটি ভয়ঙ্কর বোম ব্লাস্ট। এ থেকে আমরা বুঝতে পারি ভানুর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে সেই ছেলেটির যে আজ থেকে 10 বছর আগে পালিয়ে গিয়েছিল শহর থেকে তার নিজের প্রাণ বাঁচাতে। সেই স্বামী যে তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসতো। মৃত্যু হয়েছে সেই পিতার যে তার সন্তানকে শেষবারের মতো জড়িয়ে ধরতে পারেনি। এমনকি মেয়েও জানতে পারলো না তার বাবা তার কতটা কাছে ছিল। একজন স্ত্রী জানতে পারলো না তার প্রথম স্বামী আসলে তার দ্বিতীয় বিয়ের দিন সকালেই মারা গেল। একজন মাও বুঝতে পারলো না তার ছেলে তার সাথে 2 বার দেখা করতে এসেছিল। এভাবেই শেষ হয়ে যায় এত সুন্দর একটি সিনেমা। সত্যি বলতে ধূমকেতু এমন একটি সিনেমা যা আপনাকে ইমোশনাল করতে বাধ্য। এই সিনেমার শেষ দৃশ্য আপনাকে একটি প্রশ্নের সম্মুখীন করবে, সত্যিই তো একজন টেরারিস্ট যে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে সে যখন তার পরিবারের সামনে এসে দাঁড়ায় তখন তার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট হয়, তার মিশন না তার পরিবার? এই সিনেমা দেখে আপনি যদি কিছু শিক্ষা নিতে পারেন তা এই একটি ভুল সিদ্ধান্ত একবার নেওয়া হয়ে গেলে সেখান থেকে সরে আসা খুবই কঠিন। এই জন্য কখনোই অসামাজিক পথে যাওয়া উচিত নয়, এতে কারোরই ভালো হয় না। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি, তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।